আসসালামু আলাইকুম। মাধ্যমিক নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1-এর কাজগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কাজ অর্থাৎ 176 পৃষ্ঠায় যে কাজটি আছে সেটি হচ্ছে, আমি কাজটি বলিনি, সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এমন যে থিটা ও ফাই কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু নির্দেশ করো। আচ্ছা, আমি কাজটা লিখে নেই একটু। এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 176। এখানেও 6টা প্রশ্ন আছে, আমি 2টা প্রশ্ন দেখাবো আর বাকিগুলা একই রকম, এজন্য আমি 2টা দেখাবো। 2টা দেখালে বাকিগুলা পারা যাবে। এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণটা দেওয়া আছে হচ্ছে থিটা কোণ, আর এই কোণটা দেওয়া আছে হচ্ছে ফাই কোণ, আর নামকরণ করা আছে ডি ই এফ। এখন প্রশ্ন হচ্ছে যে এই থিটা কোণের সাপেক্ষে অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করতে হবে, এবং এই ফাই কোণের সাপেক্ষে অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করতে হবে। তাহলে অতিভুজ আমরা থিটা কোণের সাপেক্ষে বলি। থিটা কোণের সাপেক্ষে থিটা থিটা কোণের জন্য থিটা কোণের জন্য অতিভুজ কি হবে? 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু তাকেই অতিভুজ বলা হয়। তাহলে এইখানে 90 ডিগ্রি কোণ হচ্ছে কোণ ডিইএফ, অর্থাৎ ই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু তাকেই বলা হবে অতিভুজ। তাহলে এই যে থিটা কোণের জন্য হোক বা ফাই কোণের জন্য হোক, অতিভুজ সবসময় একই থাকবে। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। তাহলে ত্রিভুজ ডিইএফ এ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, আর 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু অর্থাৎ ডিএফ বাহু, এই ডিএফ বাহুটাই হচ্ছে অতিভুজ। অর্থাৎ থিটা কোণের জন্য বা ফাই কোণের জন্য ডিএফ বাহুটা অতিভুজ। এখন যেহেতু থিটা কোণ নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা বলতে পারি যে থিটা কোণের জন্য অতিভুজ হচ্ছে ডিএফ। তাহলে থিটা কোণের জন্য অতিভুজ হচ্ছে ডিএফ। তাহলে অতিভুজ হচ্ছে ডিএফ বাহু। এখন এই থিটা কোণের জন্য সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করতে হবে বা বের করতে হবে। তাহলে এই থিটা কোণটা তৈরি করার জন্য ডিএফ বাহু এবং ডিই বাহু, এই দুইটা বাহু নিয়ে এই থিটা কোণটা তৈরি হয়েছে। তাহলে থিটা কোণ তৈরি করার জন্য একটা বাহু তো অতিভুজ পেয়ে গেলাম ডিএফ, আর থিটা কোণ তৈরি করার জন্য অপর যে বাহুটা থাকবে অর্থাৎ ডিই বাহু থাকবে। অন্য কথায় এই থিটা কোণের যে সন্নিহিত বাহুটা থাকবে বা থিটা কোণের যে কাছের যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে সন্নিহিত বাহু। কারণ এই যে এটা একটা সূক্ষ্ম কোণ, এটা একটা সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণটা তৈরি করতে একটা বাহু এবং অতিভুজ লাগে, এই সূক্ষ্ম কোণটা তৈরি করতেও একটা বাহু এবং অতিভুজ লেগেছে। তাহলে এই যে এই কোণটা তৈরি করার জন্য, এই সূক্ষ্ম কোণটা তৈরি করার জন্য অতিভুজ ছাড়া অপর যে বাহুটা থাকবে সেই বাহুটাই হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এই থিটা কোণের জন্য সন্নিহিত বাহু হচ্ছে ডিই। এবং এখন এই থিটা কোণের যে বিপরীত বাহু তাকেই বলা হবে থিটা কোণের জন্য বিপরীত বাহু। তাহলে এই থিটা কোণের জন্য এই থিটা কোণের বিপরীত বাহু কোনটা? এই কোণের বিপরীত বাহু হচ্ছে ইএফ। তাহলে থিটা কোণের জন্য বিপরীত বাহু হচ্ছে ইএফ। এখন এই যে ফাই কোণের নিয়ে আমরা চিন্তা করব, তাহলে ফাই কোণের জন্য অতিভুজ কোনটা? অতিভুজ সবসময় 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু যেটা, সেটাই অতিভুজ। তাহলে ফাই কোণের জন্য অতিভুজ হচ্ছে ডিএফ। তাহলে ফাই কোণের জন্য অতিভুজ হচ্ছে ডিএফ। এখন ফাই কোণটা তৈরি করতে এই যে অতিভুজ ডিএফ এবং অপর একটা বাহু ইএফ লেগেছে। তাহলে ফাই কোণের সন্নিহিত বা কাছের যে বাহুটা সেটাই হচ্ছে ফাই কোণের সন্নিহিত বাহু। তাহলে ফাই কোণের সন্নিহিত বাহু হচ্ছে ইএফ। তাহলে ফাই কোণের জন্য ইএফ বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু, এবং ফাই কোণের বিপরীত বাহু কোনটা? ডিই। তাহলে ফাই কোণের জন্য বিপরীত বাহুটা হচ্ছে ডিই। এখন এই থিটা কোণের জন্য সন্নিহিত বাহু ডিই
আর সন্নিহিত বাহু ডি, আর ফাই কোণের জন্য বিপরীত বাহু হচ্ছে ডি। এখন ঠিক এই এই এরকম ঠিক অনুরূপ আর আরেকটা কাজ এইখানেই 76 পৃষ্ঠাতেই এ নাম্বারে ছিল এটা, আর বি নাম্বারে এরকম এ বি সি ডি ই এফ পর্যন্ত দেওয়া আছে। আমি দুইটা দেখাবো, এ এবং বি দেখাবো, আর বাকিগুলো একই রকম। তাহলে বি নাম্বারটা আমি লিখে নিই, প্রশ্নটা বি নাম্বারটা একই, থিটা এবং ফাই কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করো। তাহলে আমি প্রশ্নটা লিখে নিই। এটা দেওয়া আছে 90 ডিগ্রি প্রশ্নে, আর এইখানে এই কোণটাকে দেওয়া আছে হচ্ছে ফাই কোণ, আর এই যে এই কোণটাকে দেওয়া আছে হচ্ছে থিটা কোণ, আর এই রেখাটা হচ্ছে 12, আর এইটা হচ্ছে 15, আর এটা হচ্ছে 9। এখন আমরা এই থিটা কোণের জন্য বিপরীত বা থিটা কোণের জন্য অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু বের করব। তাহলে এখানে থিটা এর জন্য অতিভুজ কোণটা, তাহলে আমরা জানি যে 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহু সেটাই অতিভুজ। তাহলে এখানে 90 ডিগ্রি কোণ হচ্ছে এটা, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে 15। তাহলে এটা এই যে 15, এই যে রেখাটা এটাই হচ্ছে অতিভুজ, অর্থাৎ অতিভুজ হচ্ছে 15। এখন থিটা কোণের সন্নিহিত বাহু কোনটা? থিটা কোণ হচ্ছে এটা। তাহলে থিটা কোণ তৈরি করতে এই যে অতিভুজটা লাগছে আর এই বাহুটা লাগছে। তাহলে থিটা কোণের সাথের যে বাহুটা সেটাই হচ্ছে থিটা কোণের জন্য সন্নিহিত বাহু। আমরা সন্নিহিত বাহুকে আবার ভূমিও বলি। তাহলে সন্নিহিত বাহু হচ্ছে থিটা কোণের জন্য সন্নিহিত বাহু বলতে পারি আমরা 9। এবং তাহলে থিটা কোণের বিপরীত বাহু কোনটা? এই যে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা। তাহলে থিটা কোণের জন্য বিপরীত বাহু, থিটা কোণের জন্য তাহলে বিপরীত বাহু হচ্ছে 12। এখন ফাই কোণ নিয়ে কাজ করতে হবে। ফাই কোণের জন্য, তাহলে ফাই কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু। তাহলে অতিভুজ সবসময় একই, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে ফাই কোণের জন্য অতিভুজ কোনটা হবে? ফাই কোণের জন্য অতিভুজ হবে 15। আর ফাই কোণের জন্য সন্নিহিত বাহু, ফাই কোণের কাছে কোন বাহুটা আছে? এটা। তাহলে ফাই কোণের জন্য সন্নিহিত বাহু কত? ফাই কোণের জন্য সন্নিহিত বাহুটা হচ্ছে এই যে এই বাহুটা, আর এই বাহুটা দেওয়া আছে হচ্ছে 12। ফাই কোণের জন্য সন্নিহিত বাহু হচ্ছে 12, এবং ফাই কোণের যে বিপরীত বাহু সেটাই হচ্ছে ফাই কোণের জন্য বিপরীত বাহু। তাহলে এই ফাই কোণের বিপরীত বাহু কোনটা? ফাই কোণের বিপরীত বাহু হচ্ছে এই 9। তাহলে ফাই কোণের জন্য বিপরীত বাহু, ফাই কোণের জন্য বিপরীত বাহু কত? ফাই কোণের জন্য বিপরীত বাহু হচ্ছে 9। 176 পৃষ্ঠার কাজে এ বি সি ডি ই এফ 6টা ছিল, আমি এ এবং বি দেখালাম, আর বাকিগুলো একই রকম, এজন্য আর এটা দেখাচ্ছি না। এখন আমরা এর পরবর্তী কাজে চলে যাই, যেটা হচ্ছে বইয়ের পেজ হচ্ছে 180 পৃষ্ঠা। আমি প্রশ্নটা বলে নেই। 180 পৃষ্ঠা কাজের প্রশ্নটা হচ্ছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ওই সমকোণী ত্রিভুজের কোণ সিটা হচ্ছে সমকোণ। এবি বাহুর দৈর্ঘ্য 29 সেন্টিমিটার দেওয়া আছে, বিসি বাহুর দৈর্ঘ্য 21 সেন্টিমিটার দেওয়া আছে, এবং কোণ এবিসি ইকুয়াল থিটা হলে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান বের করো। আচ্ছা, প্রশ্ন অনুযায়ী আমি চিত্রটা অঙ্কন করি। প্রশ্ন অনুযায়ী এখন আমি প্রশ্নটা লিখতেছি না, জাস্ট সমাধানটা করতেছি, আর প্রশ্নটা তো আমি বলে দিলাম মুখে। এখন এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কোণ সি হচ্ছে সমকোণ। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করে নিই। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এই যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আর প্রশ্নে বলে দিছে কোণ সি হচ্ছে সমকোণ। তাহলে এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। আর ত্রিভুজটা যেহেতু এবিসি, তাহলে লিখে নিই এ বি সি। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ হলো, আর ত্রিভুজটা এবিসি হলো, ঠিক আছে। তারপর এবি বাহুর দৈর্ঘ্য 29 সেন্টিমিটার। তাহলে এবি বাহু হচ্ছে 29 সেন্টিমিটার। বিসি বাহু হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে বিসি বাহু হচ্ছে এটা হচ্ছে 21 সেন্টিমিটার। এবং কোণ এ বি সি অর্থাৎ থিটা কোণ এ বি সি থিটা, তার মানে হচ্ছে এই বি কোণকে ওরা থিটা নামে নামকরণ করছে। বি কোণ যা, থিটা কোণ তাই, একই কথা। আচ্ছা, কোণ এ বি সি থিটা হলে আমাদের কি করতে হবে? আমাদের কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান বের করতে হবে। তাহলে এই যে এ ত্রিভুজ থেকে আমাদের আগে কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান বের করতে হবে। তো আমরা জানি
যে কজ স্কোয়ার থিটা যা কস থিটা হোল স্কোয়ার তাই। তার মানে এই ত্রিভুজ থেকে আমাদের কস থিটা এর মান বের করতে হবে, তাকে বর্গ করে দিতে পারবো, আবার সাইন থিটা এর মান বের করতে হবে, তাকে বর্গ করে দিতে পারবো, দেন আমরা ক্যালকুলেশন করব। তাহলে এই ত্রিভুজ থেকে আমাদের কস থিটা এবং সাইন থিটা এর মান বের করতে হবে। তো আমরা জানি কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে এসি বাহু লাগবে। এই থিটা কোণের জন্য ভূমি হচ্ছে বিসি, আর এই থিটা কোণের জন্য লম্ব হচ্ছে এসি। ভূমি বা সন্নিহিত বাহু, থিটা কোণের জন্য সন্নিহিত বাহু বিসি, আর এই থিটা কোণের জন্য লম্ব বা বিপরীত বাহু হচ্ছে এসি। এখন আমাদের যেহেতু সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে এখানে আমাদের এসিটা লাগবে। আর কস থিটাও ভূমি বাই অতিভুজ বা সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে কস থিটার মান বের করা যাবে, কিন্তু সাইন থিটার জন্য এসি এর মান লাগবে। তাহলে এই এসি সমকোণী ত্রিভুজে আমরা এই যে দুইটা বাহু দেওয়া আছে, আরেকটা বাহুর মান কিভাবে বের করতে পারবো? পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এই যে এসি এর মানটা বের করে নিতে পারি। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ হচ্ছে কত? এখানে অতিভুজ হচ্ছে এ বি। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল কি লিখা যাবে? এ বি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখানে এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে 29। তাহলে এ বি এর মান হচ্ছে 29, তার উপর বর্গ করে দিতে হবে। আর এসি এর মান তো আমরা বের করবো, আমরা কি এসি স্কোয়ার এর মান বের করব? না, এসি এর মান বের করব। আচ্ছা, তারপর বিসি এর মান কত আছে? বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 21, আর তা বিসি এর উপর স্কোয়ার আছে, এই জন্য বর্গ করে দিলাম। আচ্ছা, এখন 29 কে বর্গ করলে হবে, 29 কে বর্গ করলে কত হবে? 29 কে বর্গ করলে হবে হচ্ছে 841 ইকুয়াল, আর এটা হচ্ছে এসি স্কোয়ার, আর 21 এর বর্গ হবে 21 এর বর্গ হবে 441, 441। আচ্ছা, এখন আমরা এই পুরোটা এই পাশে লিখে নিয়ে আসি। এখন আমরা এটা লিখতে পারি যে এসি স্কোয়ার প্লাস 441 ইকুয়াল 841, অর্থাৎ এই পুরোটা এই পাশে লিখলাম, আর ওই যে 841 ওই পাশে নিয়ে গেলাম। তাহলে পুরোটাই পক্ষান্তর করলাম, মানে পুরোটাই চেঞ্জ করে দিলাম, তাহলে এটা প্লাস বা মাইনাস কিছুই হবে না, যা আছে তাই থাকবে। আচ্ছা, এখন এসি স্কোয়ার এই যে 841 আর এই 441 এখানে প্লাসের আছে, ওই পাশে গেলে কিসের হবে? ওই পাশে গেলে হবে মাইনাসের, তাহলে মাইনাসের 441। আচ্ছা, তারপর এ সি স্কোয়ার, তাহলে 841 থেকে 441 বিয়োগ করলে হবে 400। এখন যদি আমি উভয় পক্ষে বর্গমূল করি, বর্গমূল করলে এটা হবে এসি স্কোয়ার, এখানে বর্গমূল করে দিলাম, আর এখানে হচ্ছে 400, এটাকে বর্গমূল করে দিলাম। তাহলে সুতরাং এসি এর মান কত আসবে? এসি এর মান আসবে হচ্ছে 400 কে বর্গমূল করলে আসবে 20। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20, আর এখানে বর্গমূল করলে প্লাস মাইনাস আসে, কিন্তু এখানে আমি শুধু প্লাস কেন দিলাম, মাইনাস কেন দিলাম না? মাইনাস দিলাম না কারণ হচ্ছে এখানে এসি হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, আর বাহুর দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না, এই জন্য আমরা শুধু প্লাসের মানটাই নিলাম, মাইনাসের মানটা নিলাম না। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? এসি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 20। এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের বের করতে হবে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান বের করতে হবে। তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান বের করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কস থিটা এর মান বের করা, তারপর হচ্ছে সাইন থিটা এর মান বের করা, তারপর বর্গ করে ক্যালকুলেশন করে ফেলবো। আচ্ছা, তাহলে এখান থেকে কস থিটা কত বলতে পারি? আমরা জানি কস থিটা মানে হচ্ছে ভূমি বাই, আমরা কিন্তু এই থিটা কোণ নিয়ে কাজ করতেছি, অর্থাৎ এই যে বি সূক্ষ্মকোণ বা বি সূক্ষ্মকোণ যা থিটা কোণ তাই, অর্থাৎ এই যে এই থিটা কোণ নিয়ে কাজ করতেছি, আমরা কিন্তু এই যে এ সূক্ষ্মকোণ নিয়ে কাজ করতেছি না, আমরা বি সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে ভূমি বা সন্নিহিত বাহু হচ্ছে 21, আর থিটা কোণের সাপেক্ষে লম্ব বা বিপরীত বাহু হচ্ছে 20, আর অতিভুজ হচ্ছে 29। এখন কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে থিটা কোণের জন্য ভূমি কত? ভূমি হচ্ছে 21, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 29, অর্থাৎ থিটা কোণের জন্য কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ অথবা সন্নিহিত বাহু বাই অতিভুজ। তবে সন্নিহিত বাহু হচ্ছে 21 আর অতিভুজ হচ্ছে 29। এখন আমি সাইন থিটার মান বের করে নিই, তাহলে সাইন থিটা কি হবে? সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ অথবা বিপরীত বাহু বাই
অতিভুজ একই কথা, লম্ব বা বিপরীত বাহু একই কথা। তাহলে থিটা কোণের জন্য বিপরীত বাহু বা লম্ব কত? থিটা কোণের জন্য বিপরীত বাহু বা লম্ব হচ্ছে 20, আর অতিভুজ হচ্ছে কত? অতিভুজ সবসময় একই, 90 ডিগ্রি কোণে বিপরীত বাহুটাই অতিভুজ, আর অতিভুজ হচ্ছে 29। এখন আমরা কি বের করব? এখন আমরা কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মানটা বের করব। আচ্ছা আমি এখানে লিখে নিই। সুতরাং বা প্রদত্ত রাশি যাই লিখি না কেন, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মানটা আমরা বের করব। তাহলে এখানে কজ স্কোয়ার থিটা যা কস থিটা হোল স্কোয়ার তাই। এখন কস থিটা এর মান আমরা কত পেয়েছি? আচ্ছা কজ স্কোয়ার থিটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, কস থিটা হোল স্কোয়ার। হ্যাঁ, কজ স্কোয়ার থিটাকে আমরা কস থিটা হোল স্কোয়ার লিখতে পারি, আর সাইন স্কোয়ার থিটাকে আমরা সাইন থিটা হোল স্কোয়ার লিখতে পারি। এখানে সাইন এবং থিটা, কজ এবং থিটা এগুলো গুণ অবস্থায় নাই, কস থিটা পুরোটাই একটা ব্যাপার। আচ্ছা এখন কস থিটা এর মান কত পেয়েছি? কস থিটা এর মান আমরা পেয়েছি 21/29, আর সাইন থিটার মান 20/29। তাহলে কস থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 21 ভাগ 29 তার উপর বর্গ, আর মাইনাস সাইন থিটা এর পরিবর্তে লিখতে পারি 20/29 তার উপর বর্গ। এখন আমরা ক্যালকুলেশন করি। এখন যেহেতু এই যে 21 আর 29 ভাগ অবস্থায় আছে, তাহলে বর্গটাকে আলাদা করে দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ দিয়ে দেওয়া যাবে, কারণ এ এবং বি যদি ভাগ অবস্থায় থাকে আর তার উপর যদি পাওয়ার থাকে কিছু 2, 3 বা যাই থাকুক না কেন, এর পরের লাইনে আমরা এটাকে a স্কোয়ার বাই বি স্কোয়ার লিখতে পারবো, অর্থাৎ বর্গটা আলাদা করে দিয়ে দিতে পারবো। কিন্তু যোগ বা বিয়োগ থাকলে, যদি a প্লাস বি হোল স্কোয়ার থাকে, তাহলে আমরা এর পরের লাইনে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিতে পারবো না, এটা পারবো না। তাহলে যদি গুণ বা ভাগ থাকে, তাহলে যদি গুণ থাকে এ বি হোল স্কোয়ার থাকে, তাহলে এটাকে আমি এ স্কোয়ার বি স্কোয়ার করে দিতে পারবো। এখানে স্কোয়ার থাকে, কিউব থাকতে পারে, পাওয়ার 4 থাকতে পারে, যাই হোক পাওয়ারটা আলাদা করে দিয়ে দিতে পারবো গুণ এবং ভাগ থাকলে। যোগ এবং বিয়োগ থাকলে পাওয়ারটা আমরা আলাদা করে দিয়ে দিতে পারবো না। আচ্ছা তো এখন যেহেতু 21/29 ভাগ অবস্থায় আছে, এখন স্কোয়ারটা আমরা আলাদা করে দিয়ে দিতে পারবো 21 এর উপর স্কোয়ার আর 29 এর উপর স্কোয়ার। তো 21 এর উপর স্কোয়ার একটু আগে আমরা দেখেছিলাম, 21 এর উপর স্কোয়ার করলে পাওয়া যায় হচ্ছে 441, আর 29 কে বর্গ করলে পাওয়া যায় হচ্ছে 841, অর্থাৎ 481, আর 20 কে বর্গ করলে পাওয়া যাবে 400, আর 29 হচ্ছে 841। এখন আমি লসাগু করি। লসাগু হচ্ছে কত? লসাগু 841। তাহলে 841 হলে এখানে 441 মাইনাস, মানে এই লসাগু এই দুইটার 841 আর 841 এই দুইটার লসাগুতে হচ্ছে 841। এখন এই লসাগুকে যদি হর দ্বারা ভাগ করি, লসাগু হচ্ছে 841, এটা হরও 841। লসাগুকে যদি হর দ্বারা ভাগ করি তাহলে ভাগফলটা হচ্ছে 1, সেই ভাগফলটা লবের সাথে গুণ করলে এটাই পাওয়া যায়। আর এটাও ঠিক একই রকম ভাবে এত। তাহলে এখানে 841, আর এখানে 441 থেকে 400 বিয়োগ করলে থাকবে হচ্ছে 41। তাহলে এই যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান হচ্ছে 41/841। এটাই হচ্ছে এটার রেজাল্টটা, 180 পৃষ্ঠার কাজের রেজাল্ট। আচ্ছা ঠিক আছে, এখন আমরা